ফোন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান তারা লিখুন ভূত FM BHWTFM @radiofurti.fm RADIOFOORTI.FM। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের প্রথম একদম যার সাথে আমরা কথা বলবো, আমাদের একজন গেস্ট। তিনি রাস্তায় একটা জিনিস এক্সপেরিয়েন্স করেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে তিনি তার লাইফে এক বিচিত্র ঘটনার সম্মুখীন হন, যদিও নিজের চোখে দেখেননি। শুনেছেন তার ড্রাইভারের কাছে আদমখোর, আমরা জানি না যে আদমখোরের নাম আপনারা শুনেছেন কিনা, সেই ভয়ঙ্কর ঘটনাটা আমরা শুনবো তার কাছ থেকে। ওকে, আপনার নামটা একটু বলবেন। আমি তরুজামান, মিরপুর কাজীপাড়া থেকে এসেছি। ওকে, সো কি হয়েছিল সেই আদমখোরের ব্যাপারটা, কিভাবে আপনি কিভাবে এক্সপেরিয়েন্স করলেন বা আপনার ড্রাইভার কিভাবে এক্সপেরিয়েন্স করেছিল? অ্যাকচুয়ালি আমি কোরবানি ঈদের আগে শুটিং এ যাচ্ছিলাম। ওকে, মৌলভীবাজারে শ্রীমঙ্গলে। ওইখানে আমার ড্রাইভারটা ছিল আমার হোম ডিস্ট্রিক্টেরই। ওনার সাথে যখন যাই তখন আমার বলতেছে যে বস আপনি কি ভূত বিশ্বাস করেন, ভূত ভয় পান? আমি বললাম যে ভূত বিশ্বাস করবো, ভূত ভয় পাওয়ার কি আছে, একটা আনসার্টেন একটা ব্যাপার। কিন্তু বলল কি যে বস আমি এমন একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি যে রীতিমতো সেখান থেকে মানে বেঁচে ফিরে আসছি। এক কথা। আমি বললাম কি ঘটনা? বলল যে এই কিছুদিন আগে যে গত বর্ষা সিজনে যেই লঞ্চ দুর্ঘটনা হয়, লঞ্চ দুর্ঘটনায় মৃত মানুষ নিয়ে সে যাচ্ছিল চিটাগংয়ে। এবং চিটাগং যাওয়ার পথে রাত হয়ে যায়, রাত 12টা ওভার হয়ে যায়। তখন গাড়িটা তার চলতেছিল যে প্রায় 90 আপ। চলার পরে হঠাৎ একটা খোলা জায়গায় এসে গাড়িটা একেবারে পুরা নিউট্রাল হয়ে যায়, একেবারে জায়গার উপরে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পরে গাড়ির ভিতরে যে লাইটটা সাদা আলো আস্তে আস্তে লাল হতে হতে একবার পুরো রেড কালার হয়ে যায় এবং গাড়িটা আস্তে আস্তে কাঁপতে শুরু করে। আচ্ছা, তখন ড্রাইভার তার হেল্পার কে বলে যে নামতো, নামে দেখতো গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে কিনা, আর গাড়ির চাকাগুলো ভালো করে জ্যাক দে। আচ্ছা, এর ভিতরে গাড়ির কম্পন সেটা আরো অনেক মাত্রায় বেড়ে যায়। গাড়ি কাঁপছে। হ্যাঁ, একা একা গাড়ি কাঁপতেছে এবং পিছনে যে লাশগুলা র্যাপ করা দিয়ে চাটাই তালাই দিয়ে র্যাপ করা, ওগুলা যে খুলতেছে ওর সাউন্ডটা পাওয়া যাচ্ছে। যারা আশেপাশে আছে তারা কেউ কিছু দেখতে পাচ্ছে না, আশেপাশে থাকার ভিতরে ড্রাইভার আর তার হেল্পার। আচ্ছা, খুলতেছে। তখন তার বোনের ভিতরে একটা ভয় জাগে। তখন হেল্পারকে বলে যে দৌড় দে। হেল্পারও দৌড় দেয়, সে দৌড় দিয়ে যায়। প্রায় 1.5 কিলোমিটারের মতো তারা দৌড়ায়। বিশাল ক্ষেত। 1.5 কিলোমিটার পরে যায় একটা বাড়ি পায়, বাড়ির উপরে তারা উপরে হয়ে পড়ে এবং ডাকে যে প্লিজ কেউ হেল্প করেন, হেল্প করার জন্য ডাকে। তারা দরজা খুলে না। যখন বলছে যে আমরা ড্রাইভার, দরজাটা খুলেন, বিপদে পড়ছি, তখন তার দরজা খুলে বেরোয়। বের হওয়ার পরে যে শুনে যে আসলে কি ঘটনা, তখন তার গরম পানিতে গোসল করে, একটা মদ জিনানে ফুটু দেয়। তো সকালবেলা লোকজন নিয়ে যায় গাড়িতে, দেখে যে গাড়ির সবগুলা তালাই, এই লাশের যে র্যাপিং করা ছিল তালাই সবগুলো খোলা এবং ভিতরে কোনো হার্ট কিংবা ওই যে কলিজা টলিজা এগুলো কিচ্ছু নেই। আচ্ছা, টোটালটা একেবারে পুরো বিভৎস অবস্থা। তখন এলাকাবাসী লাশগুলো ধরে আবার তালাই টালাতে পেঁচিয়ে আবার ড্রাইভারকে জিজ্ঞেস করছিলেন যে কি দেখেছিলেন তিনি বা এরকম কিছু। অ্যাকচুয়ালি সে বললো আমাকে যে আদমখোর। বেসিক্যালি আমিও সেদিন প্রথম আদমখোরের কথা শুনছি যে এরা নাকি মানুষ খায়, মৃত মানুষদের। এরা একটু বলবেন দেখতে কেমন হয়? আমি তো শোনাচ্ছি, আপনি একটু দেখতে। আমি বললাম যে তুমি কি এটা দেখছো? শোন ভাই, এটা কি দেখছো তুমি? বলো যে বস আমি তো এটা এই ঘটনায় দেখি নাই, আগে একবার এরকম একটা লাশ নিয়ে যাওয়ার পথে আমি দেখছি, এক পলকের জন্য দেখছি। মানে বর্ণনাটা খুব বিভৎস বর্ণনা, যে গলা থেকে মাথা নাই। আচ্ছা, এবং গায়ে বিশেষ বিশেষ যে কিছু চোখ আছে, 2 হাতটা লম্বা করা। 2 হাত অনেক লম্বা, গলা নাই, মানে গলার উপরে মাথা নাই আর কি, মাথা নাই, এবং শরীরের বিভিন্ন জায়গায় চোখ বসানো। আমি কিন্তু এই ধরনের ঘটনায় এর আগেও শুনেছি। আমি শুনেছিলাম একটা রুটের ঘটনা, যে বাসে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখে যে কয়েকজন মানুষ বসে বসে বেশ আরাম করে লাশ খাচ্ছে
এবং এর আগেও আমরা এখানেও আমাদের রেডিও ফুর্তিতেও কেউ কেউ আমাদের SMS করে বলেছিলেন এরকম যে তারা যেটা এক্সপিরিয়েন্স করেছেন সেটা অনেক উদ্ভট টাইপের একটা জিনিস। সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখেন যে নৌকার মধ্যে লাশ নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখা যাচ্ছে যে মানে গন্তব্যে আসার আগেই লাশের মাথা অলরেডি খাওয়া হয়ে গেছে। এবং আপনি যেভাবে বলছিলেন আমাকে একটু আগে ঘটনাটা, মানে অন এয়ারে না, আমাকে যখন ঘটনাটা বলছিলেন তখন যেভাবে বলছিলেন আর কি, যে ঠিক মুখে তুলে যে খাচ্ছে এরকম না, কিছু কিছু অংশ উধাও হয়ে যাচ্ছে। ওটা জাস্ট দেখা যাচ্ছে যে ওটা যখন খুলে হাত দিয়ে খোলার পরে হাত দিয়ে এই পার্ট গুলো আলাদা করার পরে অটোমেটিকলি নাই হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়। এরকমই আমিও এরকমই শুনেছিলাম। এনিওয়েজ, আমরা জানি না, মানে এরকম ঘটনা হয়তো আপনাদেরও থাকতে পারে। আর আপনাদের যদি এরকম ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ইমেল করে জানাবেন। আর এখন ছোট্ট করে লিখে আপনার আমি প্রথমে আপনার পরিচয়টা একটু সবার কাছে বলি যে আপনি কে। আমি হচ্ছে রাবেয়া রাবু, আমি লালমাটিয়া থেকে এসেছি। ওকে, তো রাবু বলি। হ্যাঁ, রাবু, আপনাকে যেটা বলবো যে আপনি আপনার বাবাকে নিয়ে আপনার বাবার কাছ থেকে শোনা একটা ঘটনা আমাদেরকে বলছিলেন। তার আগে একটা ঘটনা একটু মানে হিন্ট দিবেন আপনি, যে মানে আপনি কোন একটা জায়গায় ছিলেন, কোন একটা কোয়ার্টারে, যেখানে খুব উদ্ভট টাইপের ঘটনা ঘটতো এবং অনেকে এক্সপেরিয়েন্স করেছে, মানে ঢাকার বাইরে কোন একটা জায়গায়, রাইট? জি। তো ওই আপনাদের মানে লাইফে যে প্যারানরমাল যে ব্যাপারগুলো ঘটেছে তার কিছু কিছু ব্যাপার আগে বলেন, যে আপনারা এই প্যারানরমাল ঘটনার সাথে মানে পরিচিত আপনার কিরকম বয়স থেকে? আমি অনেক ছোট থেকেই, মানে স্টিল নাও আমাদের বাসায় যে আমার দাদু আছেন তার মা পেট থেকে সাপ হয়েছে, যেটা জিন। ও মাই গড! আমার নিচের চোখে দেখা, আমি দেখেছি। এটা আপনি দেখেছেন? স্টিল নাও আছে, আমাদের বাসায় আছে। এবং কেউ যদি আপনাদের সেটা ইনভেস্টিগেট করতে চায় বা যেতে চায় তাহলে আপনি সেটা পারবেন ব্যবস্থা করতে, রাইট? হোপসো, কারণ এগুলো অনেক প্রবলেম হয় তো। বাট এটা আপনাদের ফ্যামিলির সবাই জানে? এটা আমাদের ফ্যামিলির সবাই জানে। ওকে, তো আপনার বাবার কাছে যে ঘটনাটা শুনেছিলেন সেই ঘটনাটা এটা হচ্ছে যুদ্ধের কিছু পরের কাহিনী। আমার বাবা, আমার চাচা আর আমার ফুপা একদিন বিকেলে, আমার মানে দাদু বাড়ি হচ্ছে মানিকনগর, আমরা পাবনায় থাকি, আর আমার হচ্ছে নানু বাড়ি হচ্ছে নগর বাড়ি। ওকে। তো আমার বাবা বিয়ে করার পর আমার মাকে নগর বাড়িতে রেখেছিলেন যুদ্ধের জন্য। তো আমার বাবা তখন স্টুডেন্ট ছিলেন, চাকরি ছিল না। তো একদিন আমার মাকে দেখার জন্য নগর বাড়িতে যান। তো গিয়ে দেখেন আমার মা নেই, বেড়াতে গিয়েছেন। তো আমার নানু তখন বলে যে এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তোমরা যেও না, এই রাস্তাটা অনেক ভালো না, তো তোমরা পরে যাও, সকালে যাও। তো আমার বাবা, চাচা আর ফুপা তখন ইয়াং ছিলেন, তো তারা এগুলো বিশ্বাস করে না। তারা হাঁটা শুরু করে যে না, আমরা আজকেই যাব। তো যাওয়ার পরে যে মানিকনগর যেটা, সেটা হচ্ছে উত্তরের দিকে। তো তারা আকাশে, আর সেটা যেতে মাত্র 3 থেকে 4 ঘন্টা লাগে। তো যেতে যেতে তাদের সন্ধ্যা হয়ে যায়। তো আকাশে একটা তারা মানে ফলো করে তারা যেতে শুরু করে, কিন্তু তারা উত্তরের দিকে যখনই যেতে চায় তারা দক্ষিণের দিকে চলে যায়। মানে তারাটা সরে যাচ্ছে? হ্যাঁ, তারাটা সরে দক্ষিণের দিকে চলে যাচ্ছে। তারা যত চেষ্টা করছে উত্তরের দিকে যেতে, কিন্তু তারা কিছুতেই পারতেছে না। তো তাদের গা হাত পা অনেক ভারী হয়ে গেছে। ভারী হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখে পিছন থেকে অনেক শব্দ হচ্ছে, যে পালকি নিয়ে যায় না, বিয়ের পালকি, মানে সন্ধ্যার পরে পালকি নিয়ে যাচ্ছে। তো পিছনে তাকিয়ে দেখে যে 4 জন মানুষ নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সাথে সাথে কেউ উধাও। তো তাদের গা তো আরো অনেক ভারী হয়ে যায়। তারা তো হাঁটা শুরু করার পর অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছায়। অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছায় যেখানে তাদের যাওয়ার কথা ছিল না। তারপর ওখানে একটা লোকের সাথে তাদের দেখা হয়। তখন আমার বাবা একটু সাহসী ছিলেন, তারা এগুলো বিশ্বাস করেন। তো তারপরেও সাহস করে বলছে যে এটা কোন গ্রামে আসছে আমরা? তো বলে এটা তো সোনাপদ্মা, তোমরা কোথায় যেতে চাও? বলে আমরা তো মানিকনগরে যেতে চাই। বলছে ওটা তো উত্তরের দিকে, তোমরা দক্ষিণের দিকে আসছো কেন? বলে কি দেখেন, আমরা অনেক চেষ্টা করতেছি উত্তরের দিকে যেতে, কিন্তু কিছুতেই পারতেছি না। তো বলতেছে ঠিক আছে, দেখাই দিল উত্তরের দিক। তারা গেল, যাওয়ার পর যেতে যেতে মানে অনেক কষ্ট করে তারা যাচ্ছে। যাওয়ার পরে পিছনে দেখে একটা শব্দ হচ্ছে। তো আমার চাচা, মানে আমার বাবার ফুপার থেকে একটু বেশি সাহসী। তো বলতেছে তোরা আয়তুল কুরসি পড়, কিছুতে আয়তুল কুরসি পড়া বন্ধ করবি না, আর পিছনের দিকে তাকাবি না তোরা। তারপরে আমার চাচা কিছু দূর হাঁটার পরে বলছে না, এত শব্দ, দেখি তো পিছনে কি। এক নজর দেখে যে পিছনে অনেক লম্বা একটা লোক, নাকি পাঞ্জাবি পরা, অনেক বড়, তার হচ্ছে দাড়ি এবং অনেক বড় চোখ, তাদেরকে ধরার চেষ্টা করতেছে।
তাদেরকে নাকি অনেক ধরার চেষ্টা করতেছে। তখন আমার চাচা তো সামনে তাকাইছে, তাকানোর পর আমার বাবার ফুপাকে বলছেন যে তোরা আয়াতুল কুরসি পড়া বন্ধ করবি না, তোরা হাঁটে। ওদের গা তো আরো ভারী হয়ে গেছে, তারা তো হাঁটতে পারতেছে না। তারপর দেখি সামনে একটা লোক মানে হারিকেন নিয়ে আসতেছে, কারণ তখন গ্রামে রাতের বেলায় গরু দেখার জন্য হারিকেন নিয়ে অনেকেই বের হয়। তো উনি বের হয়েছেন, তখন বলতেছে কি এটা কোন গ্রাম? হ্যাঁ, তো বলতেছে এটা লেওলাইপাড়া গোরস্থান, তোমরা এখানে কিসের জন্য? এবং যেখানে যেতে 3 থেকে 4 ঘন্টা লেগে সেখানে আব্বুদের অলরেডি মানে মধ্যরাত হয়ে গেছে অনেক। তারপরে ওনা বলছে এটা তো লেওলাইপাড়া গোরস্থান, তোমরা এখানে আসছো কেন? তো বলছে আমরা না মানিকনগর যেতে চাচ্ছি, কিন্তু আমরা কিছুতেই যেতে পারতেছি না। বলতেছে এটা তো উত্তরের সাইড, এটা তো দক্ষিণ, তোমরা এখানে আসছো কেন? বলতেছে কি দেখেন আমরা তো যেতে পারতেছি না, আপনার কাছে তো হারিকেন আছে, আপনার যদি কষ্ট না হয় তাহলে আমাদেরকে একটু কি আগিয়ে দেবেন? তো বলতেছে কি দেখে কি তারা তো রীতিমতো কাঁপতেছে ভয়ে। বলছে ঠিক আছে, আপনাদের উপকারটা আমি করব। তারপরে তাদেরকে নিয়ে গিয়েছে হারিকেন সহ। আর এইসব জিনিস আলো দেখে অনেক ভয় পায়, তখন বাবাদের গায়ে একটু ইচি হয়েছে। তারপরে বাবারা আমাদের বাড়ির উঠানে গিয়ে, আমার চাচা তো ওটা দেখছেন, দেখার পর অজ্ঞান হয়ে পড়ে গেছে, মানে উঠানে গিয়ে পৌঁছেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপরে তার মুখে পানি টানি ঝাপটা দিয়ে তারপরে বলছি কি হয়েছে? বলে আমি একবার পিছনে তাকাইছিলাম, তাকাই দেখি এরকম লম্বা একটা মানুষ, মানে পাঞ্জাবি পরা, অনেক বড় তার দাড়ি এবং অনেক বড় চোখ করে আমাদেরকে ধরার অনেক চেষ্টা করতেছিল। আয়াতুল কুরসির আলোটা না থাকলে আমরা হয়তোবা বাঁচতে পারতাম না। এবং তাদের আমাদের বাড়িতে পৌঁছাতে সময় লাগছে, মানে ভোরের আজান পড়ে গেছে, 3-4 ঘন্টার রাস্তা, তাদের ভোরের আজান পড়ে গিয়েছে। তারপর থেকে আমার বাবা একটু হলেও বিশ্বাস করে যে আদৌ ভূত বা এরকম টাইপের কিছু আছে। ওকে ওকে, আচ্ছা আমরা আবার কিছু এসএমএস যাবো। থ্যাংক ইউ। আমাদের যিনি আমাদের আজকের গেস্ট ছিলেন তার কাছে আবার ফিরে আসছি। আপনার ঘটনাটা একটু বলবেন। আরেকটা ঘটনা আপনার ছিল, আরেকবার নাম বলবেন, কারণ রেডিওতে চেহারা দেখা যায় না, নামেই পরিচয়। আমি তরুজামান, মিরপুর কাজীপাড়া থেকে। আসলে ঘটনাটা আমার বাবার মুখে শোনা, তার বাবা মানে আমার দাদার ঘটনা। সে ঘটনাটা প্রত্যক্ষ করছে। যে সময়টা ছিল যে 52 কিছু পরে, 1952 সালে কিছু পরে, যে আমাদের গ্রামে স্টিল নাও বিদ্যুৎ নাই, কোন ধরনের টাউন ফ্যাসিলিটিস নাই। গ্রামে আমার গ্রামটা মধ্যপাড়ায়, ঠিক পশ্চিম পাড়ায় আমার দাদার রিলেটিভ, সে অসুস্থ হয়, মানে মৃত্যু সন্নিকটে এরকম অবস্থা। আমার দাদা তাকে দেখতে যায় বিকালে, কিন্তু সে এখন তখন তার অবস্থা যাচ্ছে আসছে, এই অবস্থা দেখে সে রাত করে। আচ্ছা, রাত তখন মধ্যরাত পার হয়ে যায়, 12টা-1টার দিকে সে বাসায় ফিরে। ফিরতে থাকে, তার হাতে পাটকাঠি দিয়ে আগুন ধরানো, গ্রামের ভাষায় তাকে বলা হয় যে আলা ধরানো। রাতে গ্রামের রাস্তা যা চলাফেরা করে, আলাটা ধরাই নিয়ে চলাফেরা করে। একটা বাড়িতে সে ঢুকে আসতে পথে একটা বাড়িতে ঢুকে সে 1 প্যাকেট বিড়ি আর একটা ম্যাচ কেনার জন্য আচ্ছা সে আসতে থাকে। এমন সময় যে আমাদের মূল বাড়িটা তার 3-4টা বাড়ি পরে একটা বিশাল আম গাছ আছে। আম গাছের বর্ণটা দিতে হবে যে অনেক পুরানো আম গাছ এবং দেখতেই ভৌতিক লাগে, যে তার পাতাগুলা রাস্তার অন্য পাশে যায় মাটির সাথে লেগে থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওর পাশেই আবার নদীর সাইডে আম গাছটা, আম গাছে এই নদীর পাশেই একটা ইয়ে আছে যে চিতা, যে মানুষ পোড়ায় এখানে। দাদা ওইটা যখন ক্রস করতে আসে, ঘাট আর কি, হ্যাঁ শ্মশান ঘাট। দাদা যখন ওই আম গাছের নিচে আসে তখন একটা সাউন্ড শুনতে পায়, আর উপর দিকে তাকায় দেখা যায় ছোট্ট একটা স্টারের মতো একটা কিছু নিচে পড়তেছে। আচ্ছা, খুব জোরে পড়তেছে নিচের দিকে। দাদা সরে যায়, ঠিক মাটির উপরে ওইটা পড়ে, ধপ করে পরে যে দাদা ফিল করে যে প্রচন্ড উত্তাপ, আগুনটায় প্রচন্ড উত্তাপ, এবং দাদা সেটা ক্রস করে যাইতে পারতেছে না। তখন আগুনটা কি করলো যে আস্তে আস্তে বড় হতে থাকলো, যে ক্রমান্বয়ে সে তার সার্কেলটা বড় করতেছে। দাদা ওই উত্তাপ থেকে বাঁচার জন্য আস্তে আস্তে করে সে ক্ষেতের ভিতরে নামলো। তারপরে পর্যায়ক্রমে সে নদীর দিকে তাকে ঠেলে নিয়ে যাচ্ছে ওই আগুনটা, মানে এত পরিমাণ যে আগুন বাইরে গেছে যে তাকে ওদিকে যাওয়ার জন্য বাধ্য করতেছে। আচ্ছা, যেতে নদীর কিনারায় যে শ্মশান ঘাটের ওখানে আসার পরে সে শ্মশান একটা কাঠ পায়, কাঠের উপর সে বসার পরে সে একটা বিড়ি জ্বালায়। যে তার উদ্দেশ্য, সে পরে যে আব্বুকে বলছে যে তার উদ্দেশ্য যে সে
ওই পুরা প্যাকেট বিড়ি দিয়ে সে সকাল পর্যন্ত ওয়েট করবে, যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, আর সে চিৎকার দেওয়ার মতো তার কোনো অবস্থা তখন ছিল না। ওকে, মানে প্রচন্ড ভয় পেয়ে গেছিল সে একটা বিড়ি জ্বালায়, তারপর ওইটা দিয়ে আর একটা জ্বালায়, কিন্তু এত পরিমাণ গরম বাড়তেছিল যে তার গায়ে ফোসকা পড়ার মতো অবস্থা। ওই এলাকার গরম পুরোপুরি বাড়ছিল ওই এলাকাটার। আচ্ছা, জাস্ট এবং প্রচন্ড উজ্জ্বল হয়ে উঠতেছিল আগুনটা, যে অনেক দূর থেকেও দাদা আব্বুকে বলছে যে অনেক দূর থেকেও নাকি ওইটা দেখা যাওয়া সম্ভব, এমন আলো ওইটা। আরেকটা কথা, যে আব্বুর যে বড় ফুপা, সে কিছুটা ধার্মিক লোক ছিল, মাদ্রাসায় পড়াশোনা করছে, অনেক কিছু জানতো। এখন তার একটা শিষ্য, যেহেতু সে ওই গ্রামে আসতো, একটা শিষ্য সে তৈরি করে ফেলছে, সে মোটামুটি ঝাড়ফুঁক শুরু করছে, খুব নাম কাম কামাইছে। এখন উনি অন্য গ্রাম থেকে তার দুজন শিষ্যকে সাথে নিয়ে সেদিক দিয়ে আসতেছিল। এখন সে যখন আমাদের মসজিদের সামনে আসলো, বাড়ির মসজিদের সামনে আসার পরে সে ব্যাপারটা আজ করতে পারছে। আচ্ছা, তখন সে চিৎকার দিয়ে বলে যে কোন ভাই সাহেব আছেন নাকি এখানে, যদি থাকেন তাহলে ভয় পায়েন না, কোনো চিন্তা করেন না, আপনি যেখানে বসে আছেন ওইখানে থাকেন, আমি ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে, তখন দাদা মোটামুটি সাহস সঞ্চার করে বলল যে আমি ছোট মিয়া, আমার দাদারা আবার সবাই ছোট মিয়া করে চিনত। ছোট মিয়া, আমি এই মিয়া ভাই আপনি ওয়েট করেন, অপেক্ষা করেন, কোনো সমস্যা নাই, ভয় পায়েন না কিন্তু, খবরদার, আমি দেখতেছি ব্যাপারটা। তখন সে ওই তার ফকির যা যা করে ওটা করার পরে নাকি আগুনটা আস্তে আস্তে ওই ছোট হতে থাকে। আচ্ছা, ছোট হওয়ার পরে ওই স্টারের মতো ধারণ করার পরে ওইটা ভ্যানিশ হয়ে যায় ওখানে। তারপরে উনি বলে যে মিয়া ভাই আপনি ওখান থেকে উঠেন না, উঠলে পরে সমস্যা হবে, আমি আপনাকে নিয়ে যাব, আপনি বসেন। তখন সে ওই দাদার কাছে আসে, দাদার কাছে আসার পরে তার হাত ধরে উঠাই নিয়ে বাড়িতে পৌঁছায় দেয়, এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলে যে আসলে আপনার উপর থেকে বড় একটা ফাড়া কেটে গেছে। যে উনি প্রিভিয়াস যে ইগুলা ছিল, মানে প্রতিক্রিয়াগুলো কিভাবে নামলো, উনি ওইটা বললো যে এভাবে কি নামছে, যে একটা তারা উপর থেকে একেবারে না দেখে এটা বলতে পারছে, হ্যাঁ না দেখে বলতে পারছে যে এভাবে পড়ছে। হ্যাঁ এভাবেই তো পড়ছে, ওটা যদি আপনার মাথায় পড়তো তাহলে পুরা শরীর আপনার পুরা শরীর পুরে না একেবারে পুরা লিকুইড করে ফেলতো। আচ্ছা, ঠিক আছে। এদিক দিয়ে আবার দাদি খুব টেন্সড, আমার দাদি আবার অনেক ধার্মিক লোক মহিলা, সে শুনে তো একেবারে পুরা ভীতি করে একটা পরিস্থিতি। দাদারে গোসল টোসল করাইছে, ওজিফা করে তাকে ফুটু। পরের কোন সমস্যা হয়েছিল কি? পরে সে রাত্রে তার প্রচন্ড জ্বর আসছিল, এটাই মানে জানা যাচ্ছিলাম যে পরবর্তীতে একটা এফেক্ট থেকে যায়। আচ্ছা, আমাদের সাথে আরো একজন আছেন, আমি তার সাথে আবারও বলবো যে গেস্ট আপনার নাম কি, নামে পরিচয়, নামটা একটু বলেন আরেকবার। আমি তপু, মিরপুর থেকে। একটু আগে কিন্তু তপুর সাথে আমাদের কথা হচ্ছে, সেটাও বলছি। তপুর কাছে আর কোনো ঘটনা আছে কিনা জানতে চাচ্ছি। আমি তরু ভাই এই ঘটনাটা একটু বলতে চাই, যে গ্রামে এমন শোনা যায় যে মানুষ বিশেষ করে রাতের বেলা যখন একা কেউ পথ চলে, তো দেখা যায় যে সামনে অদ্ভুত কিছু একটা পরে, হয়তোবা দেখা যায় যে তাকে কোন রকম বিপদে ফেলার চেষ্টা করতেছে। এমনকি এমনও কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো দেখা যায় যে সামনে বাধা দিয়ে রাখছে, বাঁশ টাস ফেলে রাখছে, তো ওটা নড়তেছে না, যাওয়ার কোনো রাস্তা নেই, পাশে পানি বা খাদ, মানে সে যেতে পারতেছে না। গ্রামের মানুষ বলে যে ওটা নিচ দিয়ে গেলে নাকি চাপ দিয়ে ধরবে, উপর দিয়ে গেলে নাকি উপর দিকে নিয়ে যায়। আচ্ছা, আমি জানতাম না কিন্তু এটা। এরকম কিছু ঘটনা আমি শুনছি, দেখি নাই যেহেতু, তো সত্যতা কতটুকু হয়তো বা বলতে পারি না। সেটা ঠিক আছে। তো আমি আমার আব্বুর ঘটনা এটা, সে স্বয়ং দেখছে, তখন সে ক্লাস 5-এ পড়ে, যে গ্রামের বাসার সাইডে তো এমনি খুব প্রচুর জঙ্গল টঙ্গল থাকে, বাঁশ বেত টেত নিয়ে একটা জবরজং অবস্থা। আবার দুপুরবেলা ওই জঙ্গলের ভিতরে ঢুকছে, হ্যাঁ, ঢোকার পরে সে দেখে যে বিশাল আকারে একটা এই মোরগ, মানে মোরগটা এত বিশাল যে কানের যে মোরগের যে লতি থাকে ওইটা নাকি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আচ্ছা, উঠে দেখে সে সেন্সলেস হয়ে পড়ে। আচ্ছা, ঠিক আছে, মানে তো বলতে অপার্থিব একটা ব্যাপার আসলে আমাদের সারাউন্ডিং করে রাখে।
সত্যি। আচ্ছা, তারপরে কি হচ্ছিল? তো আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, এটা আমার আমার বাবার জন্মের আগে, এটা আমার দাদার মুখ থেকে আমার শোনা কথা। আমার দাদাকে আমি খুব ছোট বয়স পর্যন্ত পাইছি, মানে যখন আমি বুঝতে পারি আর কি। আচ্ছা, মানে কথা মনে রাখার মতো মেমোরি, মানে অ্যাটলিস্ট ক্লাস 5-6 যখন পড়ি তখন আমার দাদা স্টিল নাও। তো তার কাছে শুনলাম যে মানে শুনছি, বা আমার বাবার কাছেও শুনছি যে আমার দাদার বাবা যিনি ছিলেন উনি একটু তান্ত্রিক টাইপের মানুষ ছিলেন। আচ্ছা। তো এর আগের অনুষ্ঠানে আমি এই কথাটা বলছিলাম, তখন ওই ঘটনাটা শেয়ার করা হয় নাই সময়ের অভাবে। তো যাই হোক, উনি নাকি একটা সময় মানে তার এই সব কাজের জন্য এক জায়গা থেকে একটা ঘোড়ার মাথা কেটে নিয়ে আসছিলেন। এবং আরেকটা জিনিস বলতে যাচ্ছি, যেটা অবশ্য বলা উচিত হবে কিনা আমি বুঝতে পারতেছি না, তারপর বলি যে সে তখনকার সময় অনেক কিছু শিথিল ছিল, আপনারা জানেন, অনেক আইন কানুন অনেক কিছু শিথিল ছিল। তো সে একটা মেয়ের মাথা কেটে নিয়ে আসছিল, মৃত মেয়ে, হিন্দু একটা মৃত কুমারী মেয়ের মাথা কেটে নিয়ে আসছিল তার কাজের জন্য। তো এই মানে এই কাহিনীটা আমি কথাটা বলতেছি কারণ আমার ঘটনাটা বলার জন্য। আচ্ছা। তো সেই মাথা দুটা আমাদের বাড়ির যে বাঁশঝাড়টা আছে সেটা এখনো অনেক বিশাল বড় বাঁশঝাড়। আমাদের বাড়িটা অনেক বড়, আমাদের বাড়িটা হলো আমাদের গ্রাম থেকে পুরো সেপারেট। আমাদের যে বাড়িটা, ওকে, মানে চারিদিকে আপনি যদি জোরে হাঁক দেন তো শব্দ যাবে কি যাবে না, এত দূরে দূরে আমাদের বাড়ি থেকে বাড়িগুলা। আচ্ছা, মানে আমাদের বাড়িটা হলো একদম গ্রামের মধ্যেখানে, কিন্তু আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, এরকম। তো যাই হোক, ওই বাঁশঝাড়ের মধ্যে সে মাথা দুইটা গেড়ে রাখছিল। তো তারপর থেকে তো এমন হয় যে গ্রামের মানুষরাও বলে, আমি অনেকের মুখ থেকে শুনছি এবং স্টিল নাও আমি নিজেও এটার ভুক্তভোগী হয়েছি একবার, যে সন্ধ্যার পরে বিশেষ করে রাত একটু বাড়লে আমাদের বাড়ির উপর দিয়ে যদি কেউ যাওয়া আসা করে বা বাড়ির আশেপাশে সীমানার মধ্যে দিয়ে যাওয়া আসা করে, তারা দেখতে পারে যে একটা ঘোড়া অথবা একটা মেয়ে মাথায় ঘুমটা দিয়ে বসে আছে, বসে বসে ইনায় বিনায় কান্না করতেছে বা ঘোড়াটা ডাকতেছে, হাঁটতেছে, ঘোড়া নাক দিয়ে একটা শব্দ করে, ওই শব্দটা করতেছে। তো যাই হোক, এমন একবার আমি গ্রামে যাই, তখন আমার দাদা মারা গেছেন। তো দাদা তখন বেঁচে নেই, তখন ক্লাস আমি 9-এর শেষের দিকে, মানে 9-এ পরীক্ষা শেষ, 10-এ উঠবো, মধ্যখানে ব্রেক পাইছি। আমি আবার গ্রাম পাগল খুব, মানে চান্স পাইলে গ্রামে চলে যান, ওকে, বা ঘুরতে চলে যায়, যে কোনো জায়গায় হোক, গ্রামে বেশিরভাগ যাওয়া হয়। তো এবার এমন গ্রামে গেছি। তো যাওয়ার পরে আমি হাঁটতেছি রাত্রেবেলা একা একা। তো যখন আমি আমাদের বাড়ির উত্তর সাইডে যাই, মানে যে সাইড থেকে বাঁশঝাড়টা শুরু, বাড়ির পিছন সাইডটা, এবং উত্তর পশ্চিম কোনাকুনি বাঁশঝাড়টা, তো আমি পুরো সরাসরি বাড়ির উত্তর সাইডে গেছি। তো ওইখানে আমার এক চাচার বাড়ি, মানে একসাথে শরিকা বাড়ি যেটা বলে, একসাথে আমাদের 3টা শরিক। তো যাই হোক, ওইখানে আমি গেলাম রাত্রেবেলা, তখন আলো আছে, আর গ্রামে গেলে আমি হাতে সবসময় টর্চ রাখি, যেটা স্বাভাবিক গ্রামের মানুষের নিয়ম, রাখতে হয় আর কি। তো তখন আমি দেখলাম যে মানে মনে হচ্ছে ওইখানে কিছু একটা নড়তেছে, কিন্তু বাঁশ গাছের ছায়া, তারপর অন্যান্য গাছের ছায়ার কারণে বোঝা যাচ্ছে না যে কিছু একটা আছে কিনা। তো আমি চিন্তা করলাম ওইখানে মানুষ এত রাতে 10টা 10:30 বাজে, ইম্পসিবল। তো আমি যে কারণটা গেছি ওই কারণটা বলবো না, থাকুক, ওটা সেন্সর। তো যাই হোক, তো আমি দেখতে পাইলাম, মানে দেখতেছি যে একটা কিছু নড়তেছে। তো আমি ওদিকে টর্চ মারি সাহস করে। তা আমি এর আগেও রাসেল ভাই বলছি যে আমার মধ্যে একটু ভয়টা কম কাজ করে। আচ্ছা। তো আমি যখন টর্চটা মারার পর আমি দেখলাম যে মানে কিছু একটা ছিল এখানে, সরে গেল এক সাইডে, আলো থেকে সরে গেল, এবং ওখান থেকে একটা শব্দ আসছে, চাপা একটা শব্দ আসতেছে, কাঁদতেছে। ওকে। তো আমার মনে একটু মানে ভয়ও জাগলো, আবার কৌতূহল আছে যে কি জিনিসটা। তো যখন আমি আস্তে আস্তে সামনে আগে গেলাম, তখন দেখলাম যে সাদা রং বলবো না, সাদা এবং কালো, পিন্টো কালার যেটাকে বলে, ঠিক আছে, সাদা কালো রঙের একটা ঘোড়া। আচ্ছা। ঘোড়া ওইখানে, মানে সে তাকায় আছে আমার দিকে, টর্চের আলো পড়ার পরে। আমি জানি যে টর্চের আলো যে কোনো প্রাণীর চোখে পড়লে চোখ জল জল করে, কিন্তু এই আলোটা অ্যাকচুয়ালি ওই জল জল করা আলো না, মনে হচ্ছে তার চোখ থেকে একটা কিছু বের হয়ে আসতেছে, তার চোখ থেকে আলো বের হয়ে আসতেছে। এবং আলোটা এত লাল, ঘোড়ার চোখ কখনো এত লাল হয় না, বিড়ালের চোখ হয়, ঘোড়ার চোখ এত লাল হয় না। তো আমি যখন মানে এটা দেখলাম, দেখার পরে জাস্ট আমি একটা দৌড় দিছিলাম ওইখান থেকে, টর্চ ওখানে ফালায় রেখে দৌড় দিছিলাম, হাত থেকে ওটা পড়ে গেছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা হয় যে মানে যে আলোটা আমরা নিয়ে যাই, সেই আলোটা আমরা মানে ফেলে আসি আর কি, ভয়ের ব্যাপারটা মাত্রাটা আসলে তখন হয়েছিল কি, আমার হাত পায়ে মনে কোনো সেন্স ছিল না, ওটা আমি ধরে রাখতে পারিনি, তাই হয়। এবং যখন আমি আসতেছি তখন মনে হচ্ছিল পিছনে কেউ হাসতেছে, খুব জোরে জোরে হাসতেছে কেউ। তো আমি বাসা আসার পরে তারপরে 2 দিন আমি আর বিছানা থেকে উঠতে পারিনি, কারণ আমাকে প্রচন্ড জ্বর ছিল। এবং আমার যে বড় চাচা, উনি
মানে পানি পরে দিছিল যে খাওয়ার আচ্ছা। জন্য। তো তারপরে 2 দিন যখন মানে আমি একটু সুস্থ হয়েছি, তারপর ঢাকা চলে আসছি, এবং আমার পরীক্ষার পরে, ম্যাট্রিক পরীক্ষার পরে আমি গ্রামে যাই, এর মধ্যে আর গ্রামে যাইনি। যাওয়া হয়নি। ওই গ্রাম নিয়ে আরো ঘটনা নিশ্চয়ই আছে না? হ্যাঁ। এরকম আরো কিছু শুনবো আমরা এখন। হ্যাঁ, যদি অনুমতি দেন তাহলে বলতে Sure, পারি, না, অবশ্যই। একদম অবশ্যই অবশ্যই। তো আমার দাদার একটা ঘটনা বলি আমি। আমার দাদার শেষ বয়সের দিকে, তো আমাদের গ্রামটা বলছিলাম আমি এর আগেও যে অজপাড়াগা, একদম অজপাড়াগা। তো আমাদের গ্রামের প্রধান ফসল হলো ধান এবং পাট, Okay. এই দুইটাই বেশি হয় আর কি। কারণ গ্রামের দুই রকমের জমি, তো উঁচু এবং নিচু। নিচু জমিগুলোতে পাট বেশি হয়। তো বাজার থেকে যদি আপনি হেঁটে আসেন, প্রায় 1.5-2 কিলো রাস্তা হলো গিয়া, মানে ক্ষেতের মধ্যে দিয়ে, ক্ষেতের আল দিয়ে হেঁটে আসতে হবে আপনাকে। আচ্ছা। তো পাট ক্ষেত, আর একটা পাট প্রায় 12-13 হাত লম্বা হয়। যারা আচ্ছা। পাট ক্ষেত দেখছে তারা খুব ভালোভাবে জানে। জানে। অনেক অবশ্য ছোট পাটও হয়। তো যাই হোক, তো এই ঘটনাটার আগে আমি একটু যারা এসএমএস করছেন তাদের একটু নামগুলো বলে দেই। অবশ্যই। হ্যাঁ, আমাকে এসএমএস করেছেন ফায়ারফক্স, এবং আমাদের এসএমএস করেছেন ভাইরাস চিটাগং থেকে। রেশমা এসএমএস করেছেন 5th ইয়ার এমবিবিএস পড়ছেন, এবং তিনি বলছেন ভাইয়া খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি শুনেছি যে ডাক্তাররা নাকি অনেক ভয়টাই পায়, সো সেরকম এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করবেন। সেবা আমাদের এসএমএস করেছেন, এবং সেবা এসএমএস করে বলেছেন যে 4 জন লাউড স্পিকার দিয়ে ভূত এফএম শুনছেন, থ্যাংক ইউ। কবির আমাদের এসএমএস করেছেন, সাজিদ এসএমএস করেছেন রাজশাহী থেকে, আমাদের এসএমএস করেছেন রেজা, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আফসানা, শ্রেয়া, সনেট। হ্যাঁ, আপনি কিছু বলবেন? হ্যাঁ রাসেল ভাই, আমি একটু ডিস্টার্ব করি জিনিসটা, যে আমার এক ডাক্তার ফ্রেন্ড বলছিল যে ও নাকি যখন মানে লাশ কাটা ঘরে গেছিল, তখন নাকি একটা লাশ নড়তে দেখছিল, সে যে লাশটা নড়তেছে। অনেক সময় যে মাসল ট্র্যাম করে এই জন্য তা বলতে পারি না, তবে সে এটা বলছিল, এবং সে এরপরে যেতে নাকি অনেক ভয় পাইছিল। আচ্ছা আচ্ছা, আমাদের এছাড়া এসএমএস করেছেন মুন্না এসএমএস করেছেন আমাদেরকে, সজীব এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন অমি, এসএমএস করেছেন জিনাতুল, এসএমএস করেছেন স্নিগ্ধা। এছাড়াও আমি দেখছি যে রুমন আমাকে এসএমএস করেছেন কলাবাগান থেকে, বলছেন ভাইয়া জোস প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো এসএমএস করেনি তাদেরকে বলবো শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। মেমোরি আমাকে এসএমএস করেছেন মিরপুর থেকে, লিখেছেন ভাইয়া আমার সাথে ছোটবেলা থেকেই অনেক কিছু হচ্ছে, এন্ড স্টিল মাঝে মাঝে হচ্ছে। আমার সামনে এক্সাম আছে, শেষ হলে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডেফিনেটলি আমরা ওয়েট করব আপনার জন্য, ইগারলি ওয়েট করব। রাসু লিখেছেন, রাসু হবে কিনা আমি ঠিক শিওর না, RASU, রাজুও হতে পারে, আমি ঠিক শিওর না। আচ্ছা, তিনি লিখেছেন যে আচ্ছা এভরি আর নট মেমোরি লেস। আচ্ছা, মানে আমার মনে হয় এটা হবে যে এভরি ওয়ান ইজ নট, মানে এরকম হচ্ছে লেস মেমোরির মানুষ, যে কারণ হচ্ছে যে এগেইন অ্যান্ড এগেইন আমরা হচ্ছে আমাদের এফএম এর যে ইমেল অ্যাড্রেস সেটা বলি, সেটা ঠিকই, কিন্তু রাসু বা রাজু যেটাই হোক না কেন, আমি আপনাকে বলছি যে মানে শুধুমাত্র যে আপনার জন্য এটা বলা হচ্ছে তা কিন্তু না, অনেক মানুষ শুনছে, এবং কেউ কেউ দেখা যায় যে এই মুহূর্তে জয়েন করলেন, তারা হয়তো মিস করতে পারেন, দ্যাটস ওয়াই আমাদের বারবার বলতে হয়। আশা করছি আপনি ব্যাপারটা ধরতে পেরেছেন। এছাড়া আমাদেরকে ঘোষট্রি এসএমএস করেছেন ডেমরা থেকে, ওকে, এবং তিনি লিখেছেন যে ভূত এফএম 100% তার পছন্দের প্রোগ্রাম, এবং তিনি বলেছেন তার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে রাকিব, আর 5 ইয়ার হলো সে মারা গেছে, বাট লাস্ট উইক তিনি মানে মনে হয় তিনি তাকে আবার দেখেছেন মিরপুরে, বা মানে এসএমএস এর শেষ অংশটুকু আসেনি, মানে খুবই খারাপ লাগলো আমার কাছে, কারণ পরের অংশটুকু আসলে খুব মানে মজার কোন একটা এসএমএস হতো, এটা আশা করছি। তো ঘোষটি, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে কিন্তু ইমেল করে আমাদের জানাতে পারেন, তাহলে একটু বড় আকারে পাঠাতে পারবেন। আর যারা ইমেল করছেন তাদেরকে বলি, মেইনলি যারা ইমেল করছেন তারা বড় ঘটনা পাঠাবেন, অবশ্যই বড় ঘটনা, যেগুলো এসএমএস এ শেয়ার করা যায় না, অনেক বড় ঘটনা। এবং যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য ইমেলটা অনেক বেশি এফেক্টিভ, এবং যারা ঢাকাতে আছেন এবং আমাদেরকে স্টোরি বা ঘটনা পাঠিয়ে আমাদের শোতে সরাসরি শেয়ার করতে চান, তাদের জন্য কিন্তু ইমেলটা অনেক বেশি জরুরি। আর আমাদের রাজশাহীর মাইয়া এসএমএস করে বলেছেন যে আজকের ভূত এফএম শুনে আমার বড় আপুর গায়ে কাটা দিচ্ছে, আজকের কাহিনীর সাথে তার লাইফের কিছু এক্সপেরিয়েন্স মিলে যাচ্ছে। ওকে, সো মানে আমি অবশ্যই তাকেও ইনভাইট করব, আপনার বড় আপুকে বলবো যে আপনি আপনার যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠাতে পারেন ইচ্ছা করলে। রূপা বরিশাল থেকে লিখেছেন, ভাইয়া আপনারা আচ্ছা তারা বন্ধুরা সবাই মিলে ভূত এফএম শুনছেন। ওকে, আমরা চলে যাব আবারও ঘটনা। তার আগে বলি যে আর্মিনা আমাদের এসএমএস করেছেন শামীম গ্রিন রোড থেকে, সানি মির্জা বাপ্পি এসএমএস করেছেন, আই এম রাজিয়া এসএমএস করেছেন, ইসি এসএমএস করেছেন মিরপুর থেকে, নীরব এসএমএস করেছেন, জয়,
এছাড়াও মনির, রিয়াদ, এছাড়াও আমাদের SMS করেছেন লিটু। সো আমাদের SMS করার নিয়মটি আমি আরেকবার বলছি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। শুরু করুন তবু। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো তখন ছিল মানে পাটের সিজন। তো পাটগুলো তখন বড় বড়, মানে প্রায় 10-12 হাত করে লম্বা এক একটা পাট। তো বললাম যেটা, যে আমার দাদা তখন শেষ বয়সের দিকে, মানে সে কয়েকবার অসুস্থ হওয়ার পরেও মানে সুস্থ হয়ে উঠছে আর কি। তো তখন তো আর জানতাম না যে তার শেষ সময়। তো এখন তো জানি, সেই জন্য বলতেছি যে তার শেষ সময় ছিল এটা। যাই হোক, তো সে রাত্রেবেলা বাইরে বের হয়েছে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য, স্বাভাবিকভাবেই। তো সে বাইরে বের হওয়ার পরে সে বাড়ির পূর্ব দিকে গেছে। আমাদের বাড়িটা বললাম তো যে বাড়ির চারিদিকে কোনো বাড়ি ঘর নাই, শুধু ক্ষেত। তো চারিদিকে পাট ক্ষেত, তখন পাটের সিজন। তো সে একদম বাড়ির কোনায়, মানে পূর্ব কোনার দিকে চলে গেছে হাঁটতে হাঁটতে। রাতে বুড়ো মানুষের ঘুম আসে না স্বাভাবিকভাবে, বয়স্ক মানুষদের ঘুম কম হয়। তো হাঁটতে হাঁটতে যাওয়ার পরে সে দেখতে পেলো তখন মানে জ্যোৎস্না রাত ছিল, সামনে পাট ক্ষেত। সে মানে ওইখানে দাঁড়ায়, সে তার খুব বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, সে বিড়ি খেত। এবং আমি তাকে ছোটবেলায় দেখছি সে হুক্কাও খাইতো। তো সে ওখানে দাঁড়ায় বিড়ি খাচ্ছে। হঠাৎ করে সে মানে খেয়াল করলো যে জ্যোৎস্না আলো, একদম মানে ক্লিয়ার জ্যোৎস্না আলো যেটা। হঠাৎ সে খেয়াল করলো যে পাটের উপর দিয়ে, মানে পাটের উপর একটা কিছু দেখা যাচ্ছে, কেউ একজন পাটের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এবং তার পরনে মানে খুব পরিষ্কার ধবধবে পোশাক, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, এবং সে লম্বা হবে প্রায়, মানে অনুমানে সে যেটা তার মুখ থেকে আমি নিজে শুনছি আর কি। আচ্ছা, সে বলতেছে সে লম্বা হবে প্রায় একটা পাটের চেয়েও বড় হবে লম্বায়, এবং সে পাটের উপর দিয়েই যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তো মানে তার বর্ণনা মতে সে বলতেছিল এইভাবে যে আমি এটা দেখার পর আমার গা পুরো ফুলে গেছিল ভয়ের চোটে। কারণ সে বলতেছিল যে আগেরকার মতো সেই শক্তিও নাই, সাহসও নাই। এখন যদি এটা আমার সামনে আসে বা কিছু করে, আমি কিছু করতেও পারবো না। তো যাই হোক, সে অনেকক্ষণ এইভাবে অবজার্ভ করার পর দেখলো যে বাড়ি থেকে মানে দূরে একটা পাকুর গাছ আছে, বট গাছের মতোই দেখতে। তো ওই গাছের সাথে যে মানে ওই গাছের পিছনে যে ওটা চলে গেল, আর দেখা গেল না। এবং সে বলল যে আমি প্রায় আধা ঘন্টা ওইখানে দাঁড়ায় ছিলাম, ভয়ে নড়াচড়া করতে পারিনি। এবং তারপর আস্তে আস্তে সে ঘরে ফিরে গেছে। এবং সে আমাকে একবার মানে একটা জিনিস এক্সপিরিয়েন্স করাইছিল তার সাথে। সেটা হলো, আমি তাকে অনেক মানি করতাম যে দাদা একটা কিছু দেখবো, দেখান। আচ্ছা, কিভাবে সম্ভব, সবাই বলে। তখন আমি দেখিনি কিছু, তখন অনেক ছোট, বলছি তো। তো সে বলতেছে দেখবা, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে আমার সাথে ঘুমাও। আচ্ছা ঠিক আছে, ঘুমাই। সারা রাত মানে একটা উত্তেজনা যে কি হয়, কখন কি আসে, দেখবো, কিছুই দেখতেছি না। আমি তারে বারবার খোঁজাচ্ছি, কই কিছু তো দেখতেছি না। তাই বলতেছে সবুর করো, দেখবা, সবুর করো। তো এমন সবুর করতে করতে আমি এক সময় ঘুমিয়ে গেছি। আচ্ছা, হঠাৎ করে তখন রাত কয়টা আমি জানি না। তো সে আমার বলতেছে কি, মানে সে আমাকে ধাক্কা দিচ্ছে, ওঠো। তো আমি অনেকক্ষণ ধাক্কানোর পরে আমি উঠছি। ওঠার পরে তখন আমার মনের মধ্যে আছে যে আমি একটা কিছু দেখবো, ঠিক আছে। তো আমি ভয়ে হোক বা উত্তেজনা হোক লাফ দিয়ে উঠে বসে পড়ছি। সে আমাকে আবার মানে মুখ চাপাতে ধরে চুপ করে শোয়াইছে। তো রুমটা ছিল হলো একদম বাড়ির শেষ কর্নারে। আমাদের গ্রামের ভাষায় এগুলোকে বলে বারান্দায় রুমগুলো থাকে, এগুলো বলে খোপ। আচ্ছা, ঠিক আছে, মানে বারান্দায় যে রুমগুলো থাকে ওগুলা। তো ওই রুমে আমি আর আমার দাদা শোয়া। পাশে একটা জানলাটা খোলা, কারণ গরমকাল, প্রচন্ড গরম। গ্রামে ইলেকট্রিসিটি নাই, জানলার বাতাস যা আসতেছে ওটাই সম্ভব। আর এমন তো যে আমি গ্রামে গেলে আমার দাদা বা দাদি যার সাথেই থাকতাম, সে সারা রাত পাখা ঘোরাচ্ছে ঘুম কামাই দিয়ে, এমন হয়েছে। তো যাই হোক, আমার প্রচন্ড গরম লাগতেছে, এক ফোঁটা বাতাস নাই তখন। আমার ভালো খেয়াল আছে, আমি ঘামতেছি পর্যন্ত। তো ভয়ে নিঃশ্বাসও বন্ধ করে, নিঃশ্বাসের শব্দ শুনলে হয়তো বা সমস্যা হবে, এরকম একটা অবস্থা। তো একটু পর খেয়াল করলাম যে বাড়ির পূর্ব দিক থেকে একটা কিছু আসতেছে, মানে প্রচন্ড একটা বাতাস আসলে ঝড়ের আগে যেরকম হয় ঝড় আসতেছে, ওই রকম একটা কিছু আসতেছে। মানে সব গাছপালা ভেঙে নিয়ে আসতেছে কিছু একটা। এবং আমি যে রুমটায় শোয়া তার পাশেই একটা গলির মতো, তারপর আরেকটা বাড়ি শুরু, মানে আমাদের আরেক শরিকের বাড়ি শুরু। তো এই দুই গলির মধ্যে যেমন হলো প্রচন্ড জোরে একটা কিছু গেল, যে আমাদের বাড়ির পিছন সাইডে যে জঙ্গলটা, ওইখানে যায় মানে থেমে গেল। 30 সেকেন্ড কি 40 সেকেন্ড জিনিসটা। তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এটা কি ছিল? আমাদের কিন্তু এক ফোঁটা বাতাস লাগে নাই। ইউ বিলিভ মি অর নট।
এক ফোঁটা বাতাস লাগে না, ফোঁটা আমাদের গায়ে বাতাস লাগে না। কিন্তু দূর থেকে দেখে মনে হলো যে চলে দূর গেছে। থেকে না, আমি জানলার পাশে আমার দাদা, আমি তার পাশে শুয়ে আছি, জানলার পাশ দিয়ে গেল একটা বাতাস, কিন্তু আপনাদের গায়ে লাগলো কিন্তু না। আমাদের গায়ে এক ফোঁটা বাতাস লাগে নাই। এবং দাদাকে আমি পরে জিজ্ঞেস করলাম এটা কি, তো দাদা বললো যে বাড়ি পাহারা দেওয়ার জন্য নাকি কিছু একটা থাকে। আগেকার মানুষ নাকি এরকম ব্যবস্থা করতো যে বাড়ি পাহারা দেয়, কোন একটা কিছু জিন হোক বা কোনো কিছু হোক, যেটাই হোক। তো এরা নাকি সারা রাত মানে বাড়ির আশেপাশে ঘুরে বা দূরে কোথাও চলে যায়, যখনই মানে ফজরের আজানের সময় হয় তখন এগুলো ফেরত আসে আবার বাড়িতে। আচ্ছা, তো তার একটু পরে আজান দেয়। এবং আপনি যেটা দেখতে চেয়েছিলেন সেটা আপনি আমি সেদিন- দেখি নাই, দেখছি বললে ভুল হবে, ফিল করছি এবং শব্দ শুনছি এবং বুঝতে পারছি যে এটা আসলে বাতাস ছিল না, এটা অন্য কিছু একটা ছিল। হ্যাঁ সেটাই, সেটা তো পরে মানে বুঝতেই পারলাম আমরা। এতে অনেক সমস্যা হয় আমরা শুনেছি, এবং ভয়াবহ ভয়াবহ কিছু সমস্যা হয়। সেই সমস্যা মানে কাটিয়ে ওঠেন সেটাই আশা করব। এবং এখনো মানে আপনারা একটা ছোট বাচ্চার কথা বলছিলেন যে ছোট মানে একদম আপনি যেটা বলছেন ওটা বলেন যে ছেলে বাঁচে না বা এরকম কি একটা বলছিলেন আপনি, ওটা একটু বলবেন আমাদেরকে? এটা আসলে আমাদের ফ্যামিলি ম্যাটার, তো যে কাদের হয় বা আপনার কোন আত্মীয় স্বজন কার হয় সেটা বলা দরকার নেই, ফ্যামিলির মধ্যে কারো হয়তো হয়, হ্যাঁ, কিন্তু হ্যাঁ ফ্যামিলির মধ্যে যে আমাদের ফ্যামিলিতে ছেলে আর মেয়ের মধ্যে মেয়েরা বেঁচে থাকে আর ছেলেদের মানে বাঁচার সম্ভাবনাটা অনেক কম থাকে, মানে ছেলেরা বাঁচে না। এবং আপনি ওটাও বলছেন যে কনসিভ করলে যদি সেটা হ্যাঁ, কনসিভ করলে যদি কারোর পেটে মেয়ে থাকে আর কারোর পেটে যদি ছেলে থাকে, ছেলেটা মারা যায় কিন্তু মেয়েটা বেঁচে থাকে। এটা দীর্ঘদিন ধরে এরকম হয়ে আসছে। সো এই যে ফ্যামিলির সাথে এটা হচ্ছে, আপনারা কোনো ধরনের কারো কাছে যান নাই বা কোনো ডাক্তার কবিরাজ এরকম ধরনের কিছু দেখান নাই? হ্যাঁ, এগুলো আমরা মানে যাদের সাথে হয় তারা অনেক বিশ্বাস করে, কিন্তু কিছুতে কিছু মানে করতে পারতেছে না, এটা হলো সবথেকে বড় কথা। এখন সব আল্লাহর উপরে আমরা ডিপেন্ড করে আছি, দেখা যাক কি হয়। মানে এবং ব্যাপারটা এরকম হয় যে এত উইয়ার্ড কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আসলে মানুষকে বললে মানুষ অনেক সময় দেখা যায় যে বিশ্বাস করে না বা ইগনোর করে। বিশ্বাস করে না, এটাই। সেটাই, কিন্তু বাট ইগনোর করা ঠিক না। ঠিক না, এটা আপনারা একদম মানে পুরোপুরি আপনাদের ফ্যামিলি থেকে। আমার দেখা এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো এগুলো কেউ যেন কখনো ইগনোর না করে। এবং অনেকে মনে করে যে এটা সাইকোলজি প্রবলেম, তারা কিন্তু এই যে হুজুর এদেরকে দেখাতে চায় না, মানে সরাসরি ডক্টরের কাছে চলে যায়। কিন্তু আমি বলবো যে একবার অন্তত হুজুরের সাথে মানে দেখা করিয়ে। আপনারা কখনো এরকম হয়েছে যে উপকার পেয়েছেন? অবশ্যই। আচ্ছা, আমি আমার নিজের চোখে দেখা আমার ভাগনাকে, আমার বড় বোনের ছেলে, তার অনেক প্রবলেম ছিল, আমার চোখে দেখা। মানে সেটা সমাধান করেছিল কিভাবে? সেটা সমাধান করেছিল আমাদের গ্রামের একটা দাদা, ওনার বয়স 103, হোসেন মুন্সি নাম, উনি থাকেন পাবনায়। ওনার কাছে নিয়ে যাওয়ার পর তৎক্ষণাৎ ভাইয়া তৎক্ষণাৎ মানে আমাদের চোখের সামনে আমার ভাগনা ভালো হয়ে গেছে। যে ছেলে মানে 3 বোতল দুধ শেষ করতো, পিচ্ছি 15 দিনের বয়স, 15 দিন 3 বোতল দুধ শেষ করতো, তার মুখ দিয়ে মানে সবসময় বিজলা পড়তো, গলায় ঘা, যেমন আপনি যদি পানিতে হাত দিলে যে ঠ্যাকঠ্যাকার যে ঘাটা, ওখানে ওষুধও দেওয়া লাগতো না। ধরেন আপনি দুপুরে সে এরকম অবস্থা, বিকেলে সে ভালো, দুপুরের দিকে তার গা অনেক তুলার মতো ভারী, কিন্তু বিকেলের দিকে সে ঠিক একদম। তারপর যখন ডাক্তারকে যখন সেই হুজুরের কাছে নিয়ে গেলেন, যখন নিয়ে যাওয়া হয়েছে তখন তোমরা এত দেরি করছো কেন, এর তো অন্য প্রবলেম। তখন উনি ধরে যে একটা ফু দিল, মানে ছুড়া পড়ে, যে আল্লাহর কালাম আসলেই কাজে লাগে। যে মানে সে যখন ফুটা দিল, ভাইয়া বিশ্বাস করবেন না যে পানিতে মানে তৎক্ষণাৎ কাজ, সে কান্না বন্ধ, তার মুখের বিজলা বন্ধ, তার গলার যে ঘা সেটা তো শেষ। আর যে পিচ্চি 3 বোতল করে যে দুধ খেত, সে স্বাভাবিক পর্যায়ে এখন হাফ বোতল দুধও খায় না। ওকে, সো এরকমই ঘটনা। আর আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা আরেকবার বলবেন ভাইজান? দরুজামান। হ্যাঁ, ওকে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে স্টুডিওতে কষ্ট করে আসার জন্য। এবং যারা এতক্ষণ ধরে SMS করছেন, আমি দেখতে পাচ্ছি রিজবি SMS করছেন।